খারাপ বলে যেতে পারে। আমি বলবো যে এই এডিসির ইলেকশনের মাধ্যমে পাহাড়ে প্রত্যেকটা পার্টি কিন্তু ওরা নিজেদের যাচাই করে নিল যে কার কিরকম সাংগঠনিক বেস আছে। আমি সেটাকে এভাবেই দেখতে চাই। আচ্ছা, ওকে, আপনি তাহলে বলছেন যে পাহাড়ে কার কতটা সাংগঠনিক বেস আছে সেটা যাচাই করা হয়ে গেছে এবার, এবং সেই যাচাইটা কত হয়েছে সেই সমীক্ষা সেই বিশ্লেষণ অবশ্যই আমরাও করব, আমরাও জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কে কতটা শক্তিশালী হয়েছে, কে কতটা শক্তিশালী হতে ব্যর্থ হয়েছে, সেটাও আমরা আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমরা চোখ রাখবো আমতলী গোলাঘাটি আসনের দিকে। সেখানে তিপ্রামথার প্রার্থী বুদ্ধ দেববর্মা বিপুল ভোটে জয়ী হয়েছে। এখন অবধি যা আন্দাজ করা হচ্ছে যে পার্সেন্ট মানে ভোট মার্জিনে উনি জয়লাভ করেছেন সেটাই হয়তো সবচেয়ে বেশি জয়লাভ হবে। প্রায় 25-26 হাজারেরও বেশি ভোটে হয়তো জয়লাভ করেছেন। এখন অবধি সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছয়নি। বুদ্ধ কুমার দেববর্মা জয়লাভ করেছেন। চলুন আমরা দেখে নিই উনি কি বলছেন এবং কর্মী সমর্থকরা কতটা উল্লাসিত ওনাকে নিয়ে, আমরা একটু দেখে নিই। প্রথমত আমি আমাদের বাগরা মহারাজাকে আমি প্রথমে সেলুট জানাই। আজকে সেই মহারাজ কারণে আমি আজকে এই জায়গায় বসেছি, তাই আমি মহারাজকে প্রথমত আমি থ্যাংক ইউ এবং ব্লেসিং, মহারাজা আমাকে যে ব্লেসিং করছে আজকে সেই ফল কি প্রাসারা আজকে বুঝিয়ে দিয়েছেন থাংচা কি। এই জয়টা হচ্ছে আপনার থাংচা জয়। থাংচা থাকলে সব কিছু অ্যাচিভমেন্ট হয়। আজকে সারা এই ত্রিপুরার মধ্যে 28 সিটের মধ্যে সবচেয়ে বেশি আমার এই কনস্টিটুয়েন্সি প্রায় 34,000 ভোটে আমি প্রায় 30,000 30,000 কাছাকাছি আমি ভোট পেয়েছি। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট কনস্টিটুয়েंसी দ্য मार्जिन ऑफ वोट्स। তাই আমি এই थांगसा का जीत है, ये जीत पूरा आमतली गोलाघाटी और तिपरासा का जीत है, बुबागरा का जीत है। अगर बुबागर नहीं हो तो मुमकिन नहीं होता कभी मैं ये लीडर बनने के लिए। आज मैं आई वांट टू क्रेडिट ऑल द क्रेडिट बुबागरा को मैं क्रेडिट देना चाहता हूँ। मैं तिपरासा के लिए और बुबागरा का साथ हाथ पकड़ के मैं आज से मैं वादा करता हूँ पूरा तिपरासा और पूरा मेरा कॉन्स्टिट्यूएंसी और बुबागरा का जो बात मान के मैं आगे बढ़ूंगा और तिपरासा के लिए काम करेगा। বুধুদা কি বলবেন আগামী দিনে রাজ্য সরকারের কাছ থেকে কতটা সহযোগিতা পাবেন এডিসি এলাকার উন্নয়নের জন্য, বা আপনি কতটা করবেন? নেই, এখন তো আমাদের লিডার বুবাগরা ইজ আওয়ার লিডার। বিজেপির সঙ্গে এখনো বিজেপির কথা বলার জন্য আমি আসিনি। বাট কি হবে, রাজনীতি হয় না এমন তো কোনো কিছু নেই, হতে পারে কি হয় এটা তো মহারাজ আমাদের সুপ্রিম পার্টি উনি চিন্তা করবে। ওকে, আপনারা শুনলেন বুদ্ধ দেববর্মাকে। বুদ্ধ দেববর্মা কি বলছিলেন? 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রের জয়ী প্রার্থী, তিপ্রামথার জয়ী প্রার্থী, প্রায় 30,000 ভোটে উনি জয়লাভ করেছেন। আপনাদের গোটা চিত্রটা আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো। আপনাদের এটুকুনি জানিয়ে রাখি, 19 আমতলী গোলাঘাটি কেন্দ্রে 2021 সালে উমাশঙ্কর দেববর্মা তিপ্রামথা প্রার্থী, উনি জয়ী হয়েছিলেন। উনিও কিন্তু একটা বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন, প্রায় 15,000 ভোটে জয়ী হয়েছেন। এবার তার ব্যবধান দ্বিগুণ করলেন বুদ্ধ দেববর্মা। সেই জায়গাটাতেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেবাশবাবু, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? তিপ্রামথার যে প্রার্থীরা যারা জয়ী হচ্ছেন, বেশিরভাগ প্রার্থী কিন্তু এ সর্ট অফ ক্লিন সুইপ করছেন, মানে ব্যাপক ভোটে জয়ী হচ্ছেন। এখানে বুদ্ধ দেববর্মার সঙ্গে যিনি আছেন উনি মানে ওনার ভোট পার্সেন্টেজ কাছাকাছি বিজেপির প্রার্থী 2 সংখ্যাতেও পৌঁছায়নি ভোট পার্সেন্টেজ। বলা হচ্ছে প্রায় 8-9% ভোট হয়তো পেয়েছেন এখন, যদিও ফাইনাল ট্যালি আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি। 85% বা 90% ভোট পেয়ে জয়লাভ করছেন প্রার্থীরা। গীতা দেববর্মাকে আমরা দেখেছি এইভাবেই জয়লাভ করতে। এটার কারণটা কি? দেখুন, 23-এর নির্বাচনে তিপ্রামথা পার্টির সাথে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু আতাত করেছিল, হ্যাঁ, ইলেকশন অ্যালায়েন্স করেছিল। এবং এডিসিতে তিপ্রামথা পার্টি যেহেতু সরকারের শরিক দল, তিপ্রামথা পার্টি সরকারের পুরোপুরি সহযোগিতা এডিসি পেয়েছে, এবং তার ফলে কিছু না কিছু কাজ তো হয়েছে। এবং সাধারণ জনজাতির লোকেরা, যারা নিরীহ জনজাতি, ওরা তো দেখেছে যে এডিসিতে কাজ হচ্ছে। কারণ বিগত দিনে যারা যে সুযোগ সুবিধাগুলো পায়নি, বিগত এডিসির যে টেনিওরটা ছিল তখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু কি কারণে পেয়েছে? যেহেতু তিপ্রামথা সরকারের সাথে অ্যালায়েন্সে ছিল এবং ওদের
আহ, আমাদের মন্ত্রিসভাতে ওদের দুজন ক্যান্ডিডেট আছে মন্ত্রী, তো সেই সুযোগটা তো ওরা পেয়েছে যে সরকারের সাথে সর্বতোভাবে কোঅপারেশন করেছে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু সব সময় চাইতেন যে অন্তর্দয়কে উন্নত করার লক্ষ্যে কাজ করে যেতে বলেছে। এখানে কিন্তু দলমত নির্বিশেষে সবার উপরে রেখে যে ওদেরকে অগ্রাধিকার দেওয়ার একটা বরাবর উনি প্রচেষ্টা করে গেছেন এবং রাজ্য সরকার সেই প্রচেষ্টা আমি আসবো চালিয়ে আপনার গেছে। কাছে, দেবাশবাবু আসবো আপনার কাছে। এই মুহূর্তে জুড়ে গেছেন বিজেপির প্রার্থী নেতৃত্ব বিপিন দেববর্মা, যিনি বিজেপির প্রার্থী ছিলেন। বিপিন বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিপিন বাবু, শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছে, বিজেপির এই ধরনের ফলাফল তো নিশ্চয়ই আপনাদের কাছে প্রত্যাশিত ছিল না, তবে এই ধরনের ফলাফলের কারণ কি মনে করেন, এই বিপর্যয়ের কারণ কি বলে মনে করেন? হ্যাঁ, এই ফলাফলটা একদম আমাদের আশানুরূপ ছিল না। তারপরেও জনগণের যে সিদ্ধান্ত সেটা আমরা মেনে নেই। মানুষ বিশেষ করে এই দেশের মধ্যে এত ডেভেলপমেন্ট হওয়ার পরেও, মানুষের জন্য এত কাজ করার পরও তারপরে এরকম ফলাফল, সেটা নিশ্চয়ই একটা ভাবনীয় বিষয়। তো আলটিমেটলি মানুষ যা ডিসিশন দিয়েছেন, মানুষের যা সিদ্ধান্ত, সেটাই আমরা মাথা দিতে নেই। আপনার মতে ভুল কোথায় ছিল, মানে প্রচারের কৌশলে নাকি জনসম্পর্ক তৈরি করতে কোনো ঘাটতি ছিল বলে মনে করেন? তো আমাদের পার্টির তরফ থেকে কোনো কিছু কম নয়। যেখানে যেখানে যেরকম ভাবে যাওয়া দরকার, কথা বলা দরকার, সেরকম ভাবে প্রচেষ্টা করা হয়েছে। তারপরেও মানুষ কিন্তু যেখানে এটা আনএক্সপেক্টেড ফলাফল হয়েছে, এরকমটা হওয়ার কথা ছিল না। পুরো ত্রিপুরার মধ্যে যে একটা রেজাল্ট এসেছেন, তো সেটা অবশ্যই আমরা দলীয়গতভাবে চিন্তা করব বা পর্যবেক্ষণ করব কোন জায়গায় আমাদের ঘাটতি ছিল। বিপিনবাবু, এই যে এই ফলাফলকে আপনি স্থানীয় ইস্যুর ব্যর্থতা হিসেবে কতটা দেখছেন, নাকি এটা আপনার কেন্দ্রীয় বা রাজ্য স্তরের নেতৃত্বদের সিদ্ধান্তের প্রভাব বলে মনে করেন? না, এখানে দেখতে গেলে মানুষের সেন্টিমেন্ট এবং আবেগ, সেটার মাধ্যমে নির্বাচনের ফলাফল যা দেখে আমার মনে হয় এখানে কোনো ডেভেলপমেন্ট বিষয় নিয়ে তারা কোনো কিছুই করেনি। আমার মনে হয় আর কি এখানে একটা সেন্টিমেন্ট এবং আবেগ হয়তো বা কাজ করেছেন, সেটাই একটা ফলের উপরে আমরা যদি অ্যানালাইসিস করি আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ বিপিন বাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন বিজেপির বিজিত প্রার্থী বিপিন দেববর্মাকে। উনি বলছিলেন কোথায় ঘাটতি রয়ে গেছে, এবং উনি বলছিলেন মানুষের মধ্যে সেই প্রভাব ফেলেনি, উন্নয়নের ইস্যু, উন্নয়নের কথা প্রভাব ফেলেনি, যেটা বারবার ঘুরে ফিরে আসছে। আমাদের বিশেষজ্ঞরাও বলছেন যে কথাগুলো, যে উন্নয়নের ইস্যু খুব একটা বেশি প্রভাবিত করেনি ভোটারদের, আবেগকে একটা সেন্টিমেন্ট কাজ করেছে। এবং সেই সেন্টিমেন্টটা কি? যাত্রা অভিমান বলছিলেন বিশেষজ্ঞরা, সেটা মানে থানসা, সেটা জাতির অভিমান, সেটা তীব্রামথার সুপ্রিমোর প্রতি আনুগত্য। এখন সেটা কিসের জন্যে, সেটা অবশ্যই মানুষ, আমরা আলোচনা করব, মানুষ নিশ্চয়ই জানেন এবং সেটা আরো বুঝবেন। দেশবাবু, আপনার কি মনে হয়, বিপিন বাবু যেটা বলছিলেন যে স্থানীয় ইস্যুর ব্যর্থতা নয়, এটা মানে কেন্দ্রীয় নেতৃত্বেরও কোনো সিদ্ধান্তের প্রভাব নয়, এটা একটা সেন্টিমেন্টের কাজ করেছে বলেই এই ধরনের বিপুল জয় তীব্রামথার? অবশ্যই উনি যেটা বলেছেন ওনার সাথে আমি একমত। দেখুন, সাধারণ নিরীহ সরল জনজাতিরা যারা পাহাড়ে থাকে, আমি শহরের জনজাতির ভাই বোনদের কথা বলছি না, যারা পাহাড়ে থাকেন, ওরা কিন্তু আমরা জেনে থাকি যে ওরা খুব সরল। ওরা দেখেছে যে আগে বিগত দিনে বাম শাসনের সময় যা উন্নয়ন হয়নি, জল পায়নি, রাস্তাঘাট ঠিকঠাক ছিল না, হাসপাতালের পরিষেবা ছিল না, বিগত দিনে দেখেছে যে ওরা এগুলো পেয়ে গেছে। পুরোপুরি না পেলেও কিছুটা অংশ হলেও পেয়েছে। কি কারণে পেয়েছে সেটা পর্যালোচনা ওরা করেনি। ওরা দেখেছে যে এডিসিতে তীব্রামথা ক্ষমতায় আছে, ওরাই করেছে। কিন্তু ওরা যে রাজ্য সরকার বা ভারতীয় জনতা পার্টির সাথে আতাত থাকার ফলে ওরা যে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে, এবং আমাদের প্রধানমন্ত্রী সবসময় অন্তর্দয়কে টেনে তোলার যে একটা ইচ্ছে উনি ব্যক্ত করেন সব সময়, হ্যাঁ, সেগুলো ওরা এত সব পর্যালোচনা করেনি, আবেগতাড়িত হয়ে বুবাগ্রার প্রতি ওরা আনুগত্য দেখিয়েছে। তো এভাবে আমি বলবো যে এটা পুরোপুরি, যেটা বিপিন বাবুও অনেকটা বলেছে, যে
ওনার কথাটাই ঠিক যে আবেগ তাড়িত হয়ে এবারের ভোটটা হয়েছে, না হলে ভোটের যে ফলাফলের যে মার্জিন দেখা যাচ্ছে এটা এত বিশাল আকার হতে পারে না। যদি সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি হতো তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হতো বা আরো অন্য কিছু থাকতে পারতো। যখন আপনি দেখবেন একদম ক্লিন সুইপের মতো এরকম একটা বিশাল মার্জিনে কেউ জিতছে, তখন ভাবতে হবে যে এটা আবেগতাড়িত হয়ে। এগুলো আমরা প্রত্যক্ষ করেছি যখন ইন্দিরা গান্ধী যখন মারা গেছিলেন, তখন কংগ্রেসের যারা প্রার্থীরা ছিল, বা লোকসভার ভোটের কথা বলছি, কি বিশাল বিশাল মার্জিনে এরা জয়ী হয়েছিল, কিন্তু পরেই আবার দেখা গেছে যে সেই মার্জিন কিন্তু পরের লোকসভাতে অনেকটা, বা পরের যে ওই যে সংশ্লিষ্ট রাজ্যগুলির যেগুলোতে ওই নির্বাচনের পরে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু সেই ইম্প্যাক্টটা কিন্তু ধরে রাখতে পারেনি। তো আবেগটা সাময়িক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যদি জনজাতিদের মৌলিক অধিকার যেগুলো বা সাধারণ অধিকার যেগুলো স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, ঘর, এগুলো যদি ডেভেলপ হয় তাহলে তো ভালোই। জনজাতিদের জন্য এটা একান্তই দরকার। যেটা ওকে, আমরা এই মুহূর্তে আরো একটি আপডেট অবশ্যই দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের। 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তিপ্রামথা প্রার্থী উৎপল দেববর্মা। চূড়ান্ত গণনা শেষে দেখা গেছে উৎপল দেববর্মার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির বিল্লু জমাতিয়াকে 13,634 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এখন বিজয় সুনিশ্চিত হওয়ার পর উৎপল দেববর্মা অবশ্যই ওনার প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে, নিউজ ভ্যানগার্ডের টিভি স্ক্রিনে যে পরিসংখ্যান দেখছেন তা জয় পরাজয়ের পরিসংখ্যান। এতক্ষণ আপনারা যা দেখছিলেন তা এগিয়ে এবং জয় পরাজয় সব মিলিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে মোট 28টি আসনের মধ্যে বিজেপি 2টি আসনে জয়ী, যা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার নিরিখে আপনারা কিন্তু নিউজ ভ্যানগার্ডের টিভির পর্দায় পরিসংখ্যান দেখছেন। তিপ্রামথা আরো একটি আসনে জয়লাভ করে মোট 16টি আসনে জয়লাভ করেছে। তার মানে আমরা বলতেই পারি এখন যে তিপ্রামথা আবার খুমলুঙের মসনদে। চলুন, অবশ্যই আমরা এই মুহূর্তে আমতলী গোলাঘাটি আসনের মানে আমরা দেখলাম বুদ্ধ দেববর্মা জয়লাভ করেছেন, এবং বুদ্ধ দেববর্মার আমরা অবশ্যই বুদ্ধ দেববর্মার কথাও আমরা শুনেছি, উনি কি বলেছেন। আবেগ তাড়িত হয়ে বুদ্ধ দেববর্মা বলেছেন বিজয়ী প্রার্থী, এবং মতা সমর্থকদের উল্লাসও আমরা দেখেছি। আপনাদের বলে রাখি এই মুহূর্তে যে 16টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছেন, 2টি আসন জয়ী হয়েছেন, এবং মাফ করবেন, এবং 2টি আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। দেবেশবাবু, একটা জল্পনা চলেছিল, আমি সবাইকে প্রশ্নটা করছি, যে বামেরা তাদের হারানো জমি অনেকটাই দখল করতে পারবে এবং তাদের ভোট পার্সেন্টেজ কিছুটা আগের থেকে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, বা জল্পনা চলছিল, আশঙ্কা নয়, ঠিক জল্পনা চলছিল। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কতটা ফ্রুটফুল হয়েছে বামেদের জন্য? দেখুন, প্রত্যেকটা নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের পরিকল্পনা করে থাকে এবং বিভিন্ন স্পেকুলেশন থাকে, কিন্তু এখনো আমার কাছে পুরো ডাটাটা আসেনি যে বামেরা কোন আসনে কতটা কতগুলো ভোট পেয়েছে। তবে সামগ্রিক পরিসংখ্যান যেটা বলছে যে ওরা কিন্তু ওদের কমিটেড ভোটার ছিল সেটাই ধরে রাখতে পেরেছে, সেমন কোনো ইম্প্যাক্ট ওরা কিন্তু ফেলতে পারেনি। ওকে, আমরা কংগ্রেসকেও অবশ্যই দেখেছি, কংগ্রেস কিছু আসনে ভোট পাচ্ছে 500-র নিচে, 500-র উপরে এমন কিছু ভোট পেয়েছে কংগ্রেস দলের প্রার্থীরা। কংগ্রেসের প্রতি সমর্থন বা ভরসা রাখছে কয়েকজন মানুষ, এখন আমরা সেটা বলতে পারি, বা কংগ্রেস কতটা উজ্জীবিত হতে পারে বলে মনে করেন? দেখুন, এবার যে ভোটটা প্রত্যেকটা পার্টি কিন্তু কোনো অ্যালায়েন্সে যায়নি। তিপ্রামথা তার নিজের শক্তিতে লড়েছে, ভারতীয় জনতা পার্টি নিজের শক্তিতে লড়েছে, তো আইপিএফটি যে বিজেপির জোট সঙ্গী, আইপিএফটিও একা লড়েছে, সিপিএম তো লড়েইছে, সাথে কংগ্রেসও। প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব পাহাড়ে তাদের নিজস্ব ভোট ব্যাংক কেমন আছে, অটুট আছে নাকি বেড়েছে নাকি কমেছে, সেটা ওরা পরখ করতে চেয়েছিল এবং সেটা করেওছে। যদি অ্যালায়েন্স হয়ে যদি লড়াইটা হতো, বিজেপি তিপ্রামথা বা তিপ্রামথা বিজেপি সাথে আইপিএফটি যদি থাকতো, তাহলে আমার মনে হয় না যে সিপিএম যেই
যতটুকুই কোনো কোনো আসনে 300, 400, 500 এরকম ভোট পেয়েছে, কোনো কোনো কংগ্রেসও ঠিক ততই বছর 150, 200 করে ভোট পেয়েছে, সেগুলো কোনো পেত বলে মনে হয় না। একদম কমিটেড ভোটার ছাড়া কিছু লোক কিছুটা উদ্ভ্রান্ত হয়েছে কাকে দেব বা কি, এরকম একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। যদি অ্যালায়েন্স হতো তাহলে কিন্তু ওদের অস্তিত্ব খুঁজে পাওয়াটাই মুশকিল হতো। ওকে, আমরা দর্শক বন্ধুদের একটু লেটেস্ট আপডেট কি রয়েছে এই মুহূর্তে, যখন ঘড়ির কাঁটা বলছে প্রায় দুপুর 1:30, সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। 17টি ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা চলেছে এবং মোটামুটি নির্বিঘ্নে ভোট গণনা হয়েছে। দু একটি জায়গায় উত্তেজনা বিরাজ করলেও সেটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 16টি আসনে জয়লাভ করেছে তিপ্রামথার প্রার্থীরা এবং আরো 8টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে। তাহলে মোট 24টি আসনে গিয়ে হয়তোবা শেষ অবধি তিপ্রামথার বিজয় রথ গিয়ে থামতে পারে। 2টো আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবং 2টো আসনে আরো ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছে। আমরা এক নজরে আপনাদের সেই আসনগুলো অবশ্যই বলতে চাইব। 2 মাছমারা এবং 5 ছামনু কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন এবং আপনারা দেখছেন এছাড়া 16টি আসনে তিপ্রামথার প্রার্থীরা জয়লাভ করেছে। তবে 16টি আসন কোন কোন আসন আমি বলার পাশাপাশি চলুন এই মুহূর্তে আপনাদের তিপ্রামথা কর্মীদের কর্মী সমর্থকদের উল্লাসের চিত্র আপনাদের সামনে তুলে ধরি। বিজয় উল্লাসে মেতে উঠেছে তিপ্রামথার কর্মী সমর্থকরা। চলুন আমরা সেই চিত্র দেখি এই মুহূর্তে। তিপ্রামথার কর্মী সমর্থকরা এখন বিজয় উল্লাসে মেতে উঠেছেন। চারিদিকে এখন তিপ্রামথার কর্মী সমর্থকদের স্লোগান এবং বিজয় উল্লাসে ওরা মত্ত। আমরা আরো এমন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যত বেলা গড়াবে তত ধরবো, কারণ আমরা বলতেই পারি এই মুহূর্তে প্রত্যাবর্তন হয়ে গেছে। কুমলুগঞ্জ মসনদে আবারও তিপ্রামথা 18টি আসনে জয়লাভ করেছে, ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে 18টি আসনে জয়লাভ করেছে তিপ্রামথা। এক দামছড়া জম্পুই কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী জয়লাভ করেছে। এছাড়া বাকি যে আসনগুলোতে তিপ্রামথা প্রার্থীরা জয়লাভ করেছে এক নজরে চলুন দেখে নিই। 7 দেমছড়া কচুছড়া, 8 গঙ্গানগর গন্ডাছড়া, 9 হালাহালি আসামবাড়ি, 10 কুলাই চাম্পাহর, 11 মহারানীপুর তেলিয়ামুড়া, 12 রামচন্দ্র ঘাট, 13 সিমনা তমাকারি, 14 আমরা অবশ্যই দেখব 14 বজ্রংনগর ওয়াকিনগর, 16 মান্দাইনগর পুলিনপুর, 17 পেকুয়ারজলা জন্ময় জনগর, 18 টাকারজলা জম্পুইজলা, 21 মহারানী চেলাগাং, 22 কাঠালিয়া মির্জা রাজাপুর এবং 23 অম্পিনগর, 24 রাইমা ভ্যালি, 25 নতুন বাজার এবং 26 বীরচন্দ্রনগর কলসি। এই সবগুলো কেন্দ্রে তিপ্রামথা প্রার্থীরা জয়লাভ করেছেন। আর মাত্র কয়েকটি আসন বাকি রয়েছে, তার মধ্যেই ফলাফল সম্পূর্ণ ফলাফল আমাদের সামনে এসে যাবে। দেবাশিস বাবু, এই যে ফলাফল রাজ্য রাজনীতিতে, এই ফলাফল তিপ্রামথার এই বিশাল জয় কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন এবং দেখছেন? দেখুন, অবশ্যই রাজ্য রাজনীতিতে এর একটা প্রভাব থাকবে, এটা অস্বীকার করা যায় না। তবে এমন নয় তো যে এডিসিতে অন্য কোনো পার্টি আগে ছিল এখন নতুন কোনো পার্টি এসছে, এরকম নয়। এডিসিতে তিপ্রামথা এতদিন গত 5 বছর ক্ষমতায় ছিল, আবার পুনরায় 5 বছরের জন্য সাধারণ জনগণ ওদেরকে নির্বাচিত করেছে। সেটা একটা দিক, তো বিশাল কোনো ইম্প্যাক্ট আসবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, সরকারের সাথে এখন রাজনীতিতে কিছু বলা যায় না। বুদ্ধবাবু এটা বলছিলেন যে রাজনীতিতে কিছুই বলা আগে থেকে বলা ঠিক নয়। তিপ্রামথার সাথে কিন্তু আলাদা আলাদা লড়লেও তিপ্রামথার সাথে কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো
কিন্তু একটা অ্যালায়েন্স আছে, যার জন্য ওদের দুজন মন্ত্রী ত্রিপুরার মন্ত্রী সবাই আছে। তো সেটা নিয়েও ভারতীয় জনতা পার্টি আবার ভাববে যে ওদেরকে ছাড়া গেলে কি হতে পারে, বা ওদেরকে সাথে নিয়ে এগোলে কি হতে পারে। নিশ্চয়ই ওগুলো ওরা পর্যালোচনা করবে। এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের নিজ নিজ ক্ষমতা কিভাবে ধরে রাখা যায় তার চেষ্টা করবে আগামী দিনে। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এবার, যে বিজেপির আমরা বিগত ধরুন 2016-17 থেকে ত্রিপুরাতে যখন বিজেপির পুরোদমে এখানে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছে এবং নির্বাচনগুলোতে জয়লাভ করেছে, ওরা যখন নির্বাচনে অংশগ্রহণ করে ওদের কাজকর্মের ধরনটা কিন্তু, যেহেতু একটা পৃথিবীর সর্ববৃহৎ, আমরা জানি যে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, ওদের কিন্তু নির্বাচনের লড়াই ধরনটা কিন্তু অন্যরকম। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে বিধানসভা নির্বাচনগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কি হচ্ছে একদম সরজীবনে দেখার জন্য আমরা কিছু জিনিস খেয়াল করেছি, যে বিভিন্ন নির্বাচনে ওদের বিভিন্ন বিস্তারকরা আসেন এবং প্রভারীরা আসেন। আমি জানি না যে এবারের নির্বাচনে বিজেপি তার ফুল স্ট্রেংথ ওখানে কাজে লাগিয়েছিল কিনা। কেন আমি এই কথাটা বলছি, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে আগামী 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এর আগে গত 9 তারিখ আসামের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই দুটো রাজ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীদের যে আমরা ফেসবুক পোস্ট দেখেছি, প্রত্যক্ষ করেছি, দেখা গেছে যে প্রচুর নেতা নেত্রী ত্রিপুরার ওরা কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে অংশগ্রহণ করেছে। ডাক সাইটে নেতা নেত্রীরা যাদেরকে এখানে কিন্তু পুরোদমে পাওয়া যায়নি, এডিসি ইলেকশনের আগে ওদেরকে পুরোদমে পাওয়া যায়নি, ওদেরকে ওখানে পাঠানো হয়েছিল। আমার মনে হয় কোথাও একটা, যে এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, যে আমাদের ফুল মেশিনারি, মানে আমাদের রাজ্যের যে বিজেপির যে ফুল মেশিনারি যেটা আছে সেটা পুরোপুরি কাজ করেছে, মানে কাজে লাগাতে পেরেছিল কিনা আমার একটু সন্দেহ আছে। কারণ এটা কিসের অভাবে আপনার মনে হয়? এটা কি ভিন্ন রাজ্যে নির্বাচন হচ্ছে এখন, সেখানে আসামে বা পশ্চিমবঙ্গে ত্রিপুরা থেকে নেতৃত্বরা সেখানে প্রচারে গেছে বলে মনে হয়, নাকি এটা ইচ্ছাকৃতভাবে? না না না, দেখুন এটা ভারতীয় জনতা পার্টির আমি যতটা দেখেছি, মানে আপনিও দেখেছেন বিগত 8 বছর 9 বছর ধরে ওরা যে কোনো নির্বাচনী প্রক্রিয়াকে খুব সিরিয়াসলি নিয়ে থাকেন এবং কি করে জিততে হবে তার জন্য এরা স্ট্র্যাটেজি নিয়ে থাকেন, সুকৌশলে ওদের একটা ধারা আছে, সেই ধারা অনুযায়ী কাজ করে। যেখানে লোকাল নেতৃত্ব থাকবে, তাছাড়া বাইরের নেতৃত্বরা আসেন, এসে যাতে আরো বেশি সংগঠিত হতে পারে, কোঅর্ডিনেশনটা যাতে ভালো হয়, এরকম করে থাকে। তো যেহেতু ত্রিপুরা রাজ্যের অনেক নেতা নেত্রীরা বাইরে চলে গেছেন, ওখানকার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনী কার্যকলাপে অংশগ্রহণ করেছেন, ন্যাচারালি ওরা এখানে সময় দিতে পারেননি। এলে হয়তো 1-2 দিনের জন্য এসছেন, কারণ বিভিন্ন ফেসবুক পোস্টে আমরা বিজেপির বিভিন্ন নেতা নেত্রীদের আমরা দেখেছি যে ওরা কংগ্রেসেরও গেছেন, যাননি এমন নয়, কিন্তু বিজেপির প্রচুর, যেহেতু বিজেপি এখানে ক্ষমতায় আছেন এবং প্রধানমন্ত্রী মোদী কিন্তু বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোর উদাহরণ দিয়ে থাকেন, সেই নিরিখে হয়তো ত্রিপুরার এরা সাংগঠনিক কর্মদক্ষতা বেশি, এমনি তো কেউ কাউকে নিয়ে যায় না, ওদের কর্মদক্ষতা বেশি বলে ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বা আসামে। তো ওদের এই যে অনুপস্থিতিটা হয়তোবা এখানে প্রভাব ফেলতে পারে। ওকে, আপনি বলছেন তার একটা অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে। বিজেপির স্টার ক্যাম্পেইনারদের কিন্তু খুব বেশি দেখা যায়নি এবারের এডিসি নির্বাচনে, যেখানে মুখ্যমন্ত্রী মোটামুটি প্রতিদিন প্রচারে ছিলেন। সে জায়গায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে বা যারা তাবর নেতৃত্ব, তাদের কিন্তু এই মুহূর্তে এডিসি নির্বাচনে খুব একটা দেখা যায়নি। আমরা চোখ রাখবো এই মুহূর্তে 26 বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে, সেখানে জয়ী হয়েছেন তিপ্রামথার প্রার্থী। সেই তিপ্রামথার প্রার্থী জয়ী হয়েছেন কেনারাম রিয়াং। উনি ওনার মোট প্রাপ্ত ভোট 14,937টি। উনি ওনার নিকটতম প্রার্থী বিজেপির সঞ্জীব রিয়াংকে 3,700 ভোটে পরাজিত করেছেন। 26 বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী 3,700 ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। চলুন এক নজরে আমরা একটু দেখিনি
কোন প্রার্থী কত ভোট পেয়েছেন 26 বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে। কেনারাম রিয়াং তিপ্রামথা প্রার্থী, উনি ভোট পেয়েছেন 14,937টি। ওনার ভোট পার্সেন্টেজ 46.73। এক নজরে আপনাদের এটাও আমি অবশ্যই জানিয়ে দিতে চাইবো, এই কেন্দ্রে 26 বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে ভোট পড়েছিল 85.23%। সেখানে কেনারাম রিয়াং তিপ্রামথা প্রার্থী উনি পেয়েছেন 14,937টি ভোট। বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পেয়েছেন 11,237টি ভোট। নরেন্দ্র রিয়াং সিপিআই প্রার্থী, তিনি পেয়েছেন 3,701টি ভোট। জিতিরাম ত্রিপুরা আইপিএফটি প্রার্থী 704 ভোট পেয়েছেন। আর জাতীয় কংগ্রেসের প্রার্থী অভরাম রিয়াং পেয়েছেন 427টি ভোট। নোটাতে পড়েছে 315টি ভোট। আরএলডি প্রার্থী পূর্বজয় রিয়াং পেয়েছেন 288টি ভোট এবং নির্দল প্রার্থী প্রবীণ কুমার রিয়াং পেয়েছে 201টি ভোট। এরপর এনপিপির প্রার্থী অনন্ত রিয়াং পেয়েছেন 152টি ভোট। মোট 3,700 ভোটে কেনারাম রিয়াং জয়লাভ করেছেন। দেবাশিসবাবু, এই যে রাজ্য রাজনীতিতে যেহেতু এই বারবার আমরা অনেকগুলো কথা শুনেছি যে এবারের এডিসি নির্বাচন, 26-এর নির্বাচন 28-এর রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমন কিছু কি আপনি আশা করছেন? কিছু এমন কিছু হওয়ার সম্ভাবনা কি দেখছেন? দেখুন, রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। আমি সেখানে এমন কিছু দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু তিপ্রামথা বিজেপির শরিক দল, সেখানে হয়তোবা আগামী 28 নির্বাচনে সিট নিয়ে হয়তো আর একটু বার্গেন হতে পারে। এইটুকুনি ছাড়া আর আমি বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু এটা প্রত্যেকটা দলকে কিন্তু ইন্ট্রোস্পেকশন করতে হবে, বিশেষ করে জাতীয় পার্টিগুলোর যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যে তাদের ক্ষমতা কতটুকু, কোথায় ওদের খামতি আছে। এবং 28 নির্বাচনের আগে প্রত্যেকটা দলের জন্য কিন্তু একটা শিক্ষা দিয়ে গেল যে আমাদের আগামী দিনে কি করে কাজ করতে হবে। আমি সরকারে যে দল আছে বিজেপির ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, কারণ আমি সিপিএম এর সম্বন্ধে কিছু মানে বলার মতো নেই, কারণ ওরা কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, ক্যাডার বেস পার্টি। ওরা ওদের ভোটটা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারে। সারা বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে সিপিএম এর ভোটটা কিন্তু অটুট থাকে এবং পার্টির লিখিত বা অলিখিত নির্দেশে অনেক সময় যখন অ্যালায়েন্স করে তখন ওদিকে ভোটটা ট্রান্সফার হয়, আদারওয়াইজ কিন্তু ভোটটা ওদের ইনটেক্ট রাখে। তিপ্রামথা পার্টির কথা বলবো যে আমি আপনাকে আমার বিশ্বাস যে এই ভোটটা হয়েছে পুরো আবেগতাড়িত হয়ে, যে একটা জায়গায়, কারণ কি বেশিরভাগ কেন্দ্রেই যেই ভোট সুইংটা দেখা গেছে এটা আবেগ ছাড়া, আবেগ কাজ করেছে। আবেগ কাজ না করলে এরকম ভোট সুইং হয় না। আচ্ছা, হ্যাঁ, বিজেপির এখানে আমি বিজেপির ব্যাপারে বলবো যে বিজেপির কিন্তু কেন্দ্রে সরকার, রাজ্যে ওদের সরকার, এডিসিতে যদি ওরা এককভাবে আসতে পারতো তাহলে হয়তো বা পাহাড়ের ডেভেলপমেন্ট হয়তো গতিটা আরো বেশি ত্বরান্বিত হতো। পাহাড়ে ওরা ক্ষমতা দখল করতে পারেনি। কি কারণে করতে পারেনি? নিশ্চয়ই বিজেপির নেতৃত্ব আগামী দিনে এটা নিয়ে ইন্ট্রোস্পেকশন করবে, পর্যালোচনা করবে এবং অ্যাকর্ডিং টু যদি সেটা ওরা ওই পর্যালোচনার পর যে খামতিগুলো আছে সেগুলো যদি পূরণ করতে পারে, তাহলে আমার মনে হয় না যে আগামী দিনে খুব বেশি একটা, হ্যাঁ একটা তো এটা বিজেপিকে একটা শিক্ষা দিল যে ওরা কেন এত বাজে ফল করলো। আমি এটাকে খুব বাজে ফল বলবো, কারণ এত সব কাজ করার পর যদি এই ফল হয় তাহলে এটা বাজে ফলই বলতে হবে। ওকে, আমরা এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি আরো একটি আসনে জয়লাভ করেছে তিপ্রামথা। 19টি আসনে জয়লাভ করেছে তিপ্রামথা, বাকি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 2টি আসনে জয়লাভ করেছে, 2টি আসনে এগিয়ে রয়েছে। আর আপনাদের অবশ্যই আমি এই মুহূর্তে বলতে চাইবো আরো একটি আসনে জয়লাভ করেছে তিপ্রামথা, নতুন বাজার মালবাসা কেন্দ্রের। নতুন বাজার মালবাসা কেন্দ্রে এখানে জয়লাভ করেছে তিপ্রামথা প্রার্থী সুজয় উচই। সেখানে 4,196 ভোটে উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অবিন্দ্র রিয়াংকে পরাজিত করেছেন। আমি বিস্তারিত আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট বাম নেতা তথা প্রাক্তন ইএম রাধা চরণ দেববর্মা। রাধাবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? রাধাবাবু, যেটা জানতে চাইবো শুরুতে আপনার কাছে, এই যে নির্বাচনের ফলাফল আমরা দেখছি, তিপ্রামথার বিপুল জয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? এর কারণ
কি বলে মনে করেন? ত্রিপুরার মাথার জয় এত অস্বীকার করার তো কোনো উপায় নেই। ত্রিপুরা মাথা জয় পেয়েছে, ঠিক আছে। এখন যে ম্যান্ডেট ওদের দিয়েছে, ওরা কাজকর্ম করুক, দুর্নীতিমুক্ত প্রশাসন যাতে প্রতিষ্ঠা করে, কারণ বিগত দিনের প্রশাসন তো অত্যন্ত খারাপ ছিল। যাই হোক, এই ফলাফল আমাদের ভাবনার বাইরে ছিল। আমরা আশা করছিলাম আমাদের ফল হয়তো বা অনেকটা ভালো হবে, কিন্তু ত্রিপুরা মাথা এবং বিজেপি তাদের যে রাজনীতি, যে রসায়ন 2023-এ যে ফর্মুলা, এটাকে সামনে রেখে ওরা লড়াই করেছে। সিপিআইএম বামফ্রন্টকে আইসোলেট করার প্রশ্নে তারা নকল যুদ্ধ করে মানুষকে বোকা বানিয়েছে, বিভ্রান্তি করেছে, ঠিক আছে। যাই হোক, ফলাফল তো ওদের পক্ষে গেছে ভালোই। আপনি বলছেন নকল যুদ্ধ করেছে মানুষ, বামফ্রন্টকে কেন, হ্যাঁ, বামফ্রন্টকে কেন সমর্থন করলো না রাধাবাবু, তা সম্পর্কে আপনি কি বলবেন? কারণ নির্বাচনের আগে জল্পনা চলছিল। তো আমি শুরুতেই বললাম, আমাদের রেজাল্ট আসানোর ভয় নেই। কেন হলো না, এটা নিচে আমরা আমাদের সংগঠন থেকে, পার্টির থেকে পর্যালোচনা করব। কিন্তু এটা ঘটনা যে তাদের যে মানে পলিটিক্যাল যে রসায়নটা যেটা হয়ে করেছে, মাথা এবং বিজেপি উভয় পরস্পর লড়াই করে জনগণকে মূল যে সমস্যা থেকে বিচ্ছিন্ন করে, তারা, আমি বলবো তাদের পলিটিক্যাল সাকসেস এটা। তাদের মানুষ যাই হোক রাজনীতির দিক থেকে তারা তাদের বিজেপি এবং ত্রিপুরা মাথা তাদের যে লক্ষ্য, এটা পূরণ করতে সক্ষম হয়েছে। ওকে, আপনি বলছেন বিজেপি এবং ত্রিপুরা মাথার পলিটিক্যাল সাকসেস এটা, কিন্তু আমাদের ব্যর্থতা কেন হলো, এটা আমরা পর্যালোচনা করে দেখব। রাধাবাবু একটা শেষ প্রশ্ন। বিজেপি এটা, এই যে সাফল্য, এটা মানে অত্যন্ত উল্লেখযোগ্য, এটা ঠিক আছে। ওকে, রাধাবাবু একটা শেষ প্রশ্ন। আপনাদের এবার যে বিভিন্ন সভা এবং কর্মসূচিতে যে ব্যাপক একটা মানে নজর কাড়া মানুষের উপস্থিতি বা কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তা কি ভোটের বাক্সে ইভিএম এ প্রতিফলিত হয়েছে বলে আপনি মনে করেন? না, এটা যথার্থ হয়নি বলেই তো আমাদের রেজাল্ট হয়েছে। আমরা হয়তো 10টা সিটে আমাদের লড়াই হবে, লড়াই জায়গায় ছিলাম, আর বাকিগুলো তো আমাদের ভোট বাড়বে, এটা আমাদের আশা ছিল। কিন্তু ত্রিপুরা মাথা বিজেপি যে তাদের রাজনীতি যে রসায়ন, এতে ওরা ওদের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। রাধাবাবু, মোকাবেলা করতে পারলাম। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে বামপন্থী দলগুলো এবার এডিসি নির্বাচনে এই ফলাফলের পর পাহাড়ে অস্তিত্ব সংকটে পড়ে যাবে, কি মনে করেন? ওরা তো চাইছি আমাদের অস্তিত্ব যাতে না থাকে, কারণ আমাদের অস্তিত্ব থাকলেই তো ওদের মানে মানুষের কথা, যুবকদের কথা, ছাত্রদের কথা, গরিব মানুষের কথা কে বলবে, ঐক্যের কথা কে বলবে? কাজেই বিজেপি ত্রিপুরা মাথা তো চাইবেই আমাদের অস্তিত্ব যাতে না থাকে। আমাদের অস্তিত্ব না থাকলেই তো ওরা মহা আহ্লাদে ওরা চলতে পারবে। আমরাই তো তাদের পথে কাটা, তবে আমরা লড়াই জারি রাখবো। ওকে, অসংখ্য ধন্যবাদ রাধাবাবুর সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন বিশিষ্ট বাম নেতা রাধাচরণ দেববর্মাকে। উনি কি বললেন আপনারা শুনবেন। তবে এই মুহূর্তে আমরা চলে যাব, আমরা শুনবো কি বার্তা দিয়েছেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। উনি কি বলেছেন ত্রিপুরা মাথার এই জয়ের পর, চলুন আমরা এক নজর শুনে নিই। কিন্তু আমরা এখন আজ অব্দি ওইটার ব্যাপারে আমরা রিয়েক্ট করিনি, করবো না, কারণ এইসব কথাবার্তা এগুলি হচ্ছে মানে একদম নিচু মানের কথাবার্তা।
আমাদের মহারাজা ওই রকম বলে না। আমরা সবাই এই ত্রিপুরা রাজ্যে থাকতে হবো। এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, এবং যেই মিথ্যা প্রতিশ্রুতিগুলি বিজেপির দ্বারা 2018 থেকে দেওয়া হয়েছে আজ অব্দি ত্রিপুরা রাজ্যের জনগণ এটা দেখতে পেরেছে, এবং আগামী দিনে আরো বড় হার ওদের বড় হারের মুখ দেখতে হবে। ওরা যদি গরিবদের জন্য, ওরা যদি আমাদের আনএমপ্লয়েড যারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকারদের জন্য যদি ওরা কাজ না করে, তাহলে অবশ্যই বেকাররা মানে সঠিক জবাব দেওয়ার জন্য রেডি আছেন। 2028 ওইটার জবাব ভালোভাবে দেবে বলে আমরা মনে করি। এটা আমরা পরে দেখা যাবে। আমরা তো জুটে কিভাবে আছি, আমরা প্রি ইলেকশন জুটে ছিলাম না। আমরা পোস্ট ইলেকশন করার পরে, আমরা এগ্রিমেন্ট হবার পরে আমরা মন্ত্রিসভায় থাকছি, কিন্তু এগ্রিমেন্টটা যদি ইমপ্লিমেন্ট না হয় আমরা জুটে থাকবো না বলে আমরা আশা করছি। যে যদি আপনাদের সঙ্গে থেকে যদি কিছুই না দেওয়া হয় আমাদের ত্রিপ্রাসাদের, মন্ত্রিত্ব বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের ত্রিপ্রাসা যারা গরিব অংশের লোক আমাদের গ্রামে বসবাস করছে, তাদের ল্যান্ড রাইট, তাদের যে ডাইরেক্ট ফান্ডিং, তাদের পলিটিক্যাল রাইট যদি দেওয়া না হয়, তাহলে আশা করি আগামী দিনে বিজেপির সঙ্গে আমরা নাও থাকতে পারি। ওকে, আগামী দিনে বিজেপির সঙ্গে নাও থাকতে পারি, খুব স্পষ্ট ভাষায় বললেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। দেববাবু, এটা কি মনে হয়, মানে জোটের ভবিষ্যৎ, ভোটের পর জোটের ভবিষ্যৎ কি একটা হুমকির মুখে পড়বে? আমার তো সেরকম মনে হয় না। দেখুন, এখানে প্রেসার পলিটিক্স কাজ করছে। পলিটিক্যাল রাইটের কথা বললেন, স্বাধীন ভারতে এরকম তো কোথাও আমরা শুনিনি যে কারোর পলিটিক্যাল রাইট সংকটের মুখে। এটা তো আপনি বিগত আগে নির্বাচনগুলো আমরা দেখেছি, পত্রপত্রিকায় পড়েছি, এখনো আমরা পড়ছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু হয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, সবাই কিন্তু এটা ইয়ে করেছে। যদি না হতো তাহলে হাঙ্গামা যদি হতো, তাহলে এটা নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ, খবর বেরোতো। কিন্তু এই আমলে, বিশেষ করে বিজেপির আমলে, বর্তমান সরকারের আমলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাহলে আপনার পলিটিক্যাল রাইট একদম ঠিকঠাক আছে, সেটাই বলতে হবে। আর চুক্তির কথাগুলো, চুক্তিতে তো শুধু রাজ্য সরকারের বা রাজ্য বিজেপির সাথে তীব্রমতার হয়নি, এটার মধ্যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপিও এটার আছে, মানে ট্রাইপার্টাইট ব্যাপারটা ছিল। তো সেটা নিশ্চয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করবে আগামী দিনে কি করবেন কি করবেন না। উনি এখন জিতেছেন, উনি এখন বলবেন, ওনার দিক থেকে ওনার কথাগুলো ঠিক আছে যে প্রত্যেকেরই স্বার্থ সুরক্ষিত হওয়া দরকার। তো রাজনীতিতে অনেক কিছুই হয়। উনি বলছিলেন আগামী দিনে তাহলে মানে আরো বড় হার হবে, মানে এটা ইঙ্গিত দিয়ে গেলেন। মানে সারা ত্রিপুরা রাজ্যে তো আর পুরোটা এডিসি নয়, আর প্রত্যেকটা আপনার কেন্দ্র তো আর ট্রাইবাল ওরিয়েন্টেড কেন্দ্র নয়। দেখুন, রাজনীতিতে কি হবে কি না এখন বলাটা খুব মানে ইমেচিওর ব্যাপার হবে। আগামী দিনে অনেক কিছু হবে, হয়তো যারা আজকে এরকম বক্তব্য রাখছে, আগামী দিনে যদি দেখেন যে ঠিক ভিন্ন সুরের বক্তব্য ওদের মুখ থেকে শোনেন, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। ওকে, আমরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা দলবদল দেখেছি। ত্রিপুরামথা থেকে দুজন এমডিসি কে দেখেছি বিজেপিতে জয়েন করতে, এবং ত্রিপুরামথার স্থানীয় নেতৃত্বরাও কিন্তু আমরা দেখেছি দলবদল করেছে। কিছু বিক্ষুব্ধ প্রার্থীরাও ছিল যারা যদিও বা কোনো ধরনের ভোটে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে দুজন প্রার্থী এসছিলেন ওখান থেকে, ত্রিপুরামথা দল থেকে, তাদের বিজেপি অবশ্যই প্রার্থী পদ দিয়েছিল, টিকিট দিয়েছিল, এবং ওনারা কিন্তু দুজনই হেরেছেন, এখন পরাজিত হয়েছেন। আমরা বিভিন্ন এই জল্পনা শুনছিলাম, যেগুলো কানাঘুষো চলছিল, যে বিজেপির এবং ত্রিপুরামথার জোট না হওয়াতে ডিসিতে নির্বাচনের পরে আরো কিছু নেতৃত্ব মথার দল ছাড়তে পারে। এখন আপনার কি মনে হয়, এই ধরনের ফলাফলের পর ত্রিপুরামথার নেতৃত্বরা দল ছাড়ার পরিকল্পনা করছেন বা করবেন? দেখুন, যারা দল ছেড়েছেন, আমার তো মনে হয় ব্যক্তিগত স্বার্থহানি হয়েছিল বলেই দলটা ছেড়েছেন। হ্যাঁ, যে অভিষ্ট লক্ষ্যে ওরা দলটা করতো, ওদের হয়তো স্বার্থ সিদ্ধি হয়নি, হয় নিজের জন্য স্বার্থ সিদ্ধি হয়নি, বা যেভাবে কাজ করতে চেয়েছিলেন সেভাবে হয়তো সেই
পরিমণ্ডল পাননি, তার জন্যই তো দল ছেড়েছেন। দেখুন এবারের ইলেকশনটা যেটা রেজাল্ট বেরিয়েছে, আগামী মানে ভোট শেষ হওয়ার গণনা শেষ হওয়ার পর যখন প্রত্যেকটা কেন্দ্র নিয়ে পর্যালোচনা করবেন, তখন দেখা যাবে যে ভোটের মার্জিনটা কি। মোটামুটি যেরকম আমরা দেখছি যে ভোটের মার্জিনে একটা বিশাল আবেগ কাজ করেছে। হয়তো আবেগ কাজ না করলে, সেটা বুবাগ্রার আবেগই হোক, থাংসার আবেগ হোক, যেটাই হোক, একটা আবেগ কাজ করেছে। তো আবেগ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। তো যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে তখন বোঝা যাবে যে কি হতে চলছে বা কি হবে। তো এটা ভোট কৌশল, ভোটের বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করা হয়ে থাকে। তীব্রামথা যে কৌশলটি নিয়েছেন সেটা যেভাবেই নিয়ে থাকে ওটা সাকসেস। আর বিশেষত দেববর্মা উনি যেটা বলেছেন, আমি ওনার কথাকে সম্মান জানিয়ে বলছি যে 28-এর কথা বলার সময় এখনো হয়নি। ওকে, অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু আজকে সঙ্গে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে অবশ্যই আগামী দিনে আমরা এডিসি নির্বাচনকে ঘিরে এবং রাজ্য রাজনীতি এবং পাহাড়ের রাজনীতি নিয়ে আরো বিশ্লেষণ তো অবশ্যই করব। আপনার মতামত সেখানে অবশ্যই চাইবো। আজকের জন্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আপডেট আমরা অবশ্যই দিতে চাইবো। এডিসির গণনা চলছে। 19টি আসনে জয়লাভ করেছে তীব্রামথা প্রার্থীরা এবং 5টি আসনে এগিয়ে রয়েছে। 3টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা এবং 1টি আসনে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। আপনাদের অবশ্যই জানাতে চাইবো যে কোন 3টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে। 2 মাছমারা, 3 দশদা কাঞ্চনপুর এবং 5 ছামনো। এই 3টি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে, যার মধ্যে 2টি কেন্দ্র কিন্তু অসংরক্ষিত আসন। মাছমারা এবং 3 দশদা কাঞ্চনপুর, এই 2টো কেন্দ্র অসংরক্ষিত আসন। এবং ছামনো, এই 3টে ছামনো এসটি সংরক্ষিত আসন। এই 3টি কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এবং বাকি 19টিতে তীব্রামথা প্রার্থীরা জয়ী হয়েছে। যেই কেন্দ্রগুলো, যেই 6টি কেন্দ্র এখনো ঘোষিত হয়নি, 22টি কেন্দ্র ঘোষণা হয়ে গেছে, যেই 6টি কেন্দ্র ঘোষিত হয়নি এখনো, তার মধ্যে 5টা কেন্দ্রে তীব্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছে। তার মধ্যে রয়েছে করমছড়া, মনুছৈলেংটা, জিরানিয়া, আমতলী, গোলাঘাটি, পূর্ব মুহুরীপুর, ভোরাতলী এবং যেই কেন্দ্রগুলোর নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেনি, বাকি ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এবং সেখানে শিলাছড়ি, মনুবঙ্কুল কেন্দ্রে একমাত্র আসন যেখানে বিজেপি এগিয়ে আছে, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করেনি। বাকি বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে এবং তীব্রামথা দল এই মুহূর্তে 19টি আসনে জয়লাভ করেছে এবং 5টিতে এগিয়ে আছে, বিজেপি 3টিতে। ওকে, চলুন আমরা এই মুহূর্তে একটু শুনে নেব। আপনারা কিছুক্ষণ আগেই বিশ্বকেতু দেববর্মা, মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা জোট নিয়ে যে বার্তা রেখেছেন বা নির্বাচনের ফলাফলের পর উনি যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে কি বলছেন বিজেপি নেতৃত্বরা, বিজেপি নেতৃত্ব কি বলছেন আমরা সেটা শুনে নেব। কিন্তু তার আগে আপনাদের একবার উল্লাস দেখাতে চাইব, তীব্রামথা সমর্থকদের উল্লাস এই মুহূর্তে। চলুন আমরা একটু দেখে নিই তীব্রামথা বিভিন্ন সমর্থকরা যেভাবে উল্লাস করছেন, সেই উল্লাসটা আমরা একটু দেখে নিই। চলুন। চলুন আমরা আরেকবার শুনে নেব কি বলেছেন মন্ত্রী বিশ্বকেতু এবং তার পরিপ্রেক্ষিতে কি বলছেন বিশিষ্ট বিজেপি নেতা তাপস ভট্টাচার্য। উনি ফোন লাইনে জুড়ে গেছেন, কিন্তু তার আগে আমরা মন্ত্রী বিশ্বকেতু দেববর্মার বক্তব্যটা আরো একবার শুনবো। এটা আমরা পরে দেখা যাবে। আমরা তো জুটে কিভাবে আছি, আমরা প্রি ইলেকশন জুটে ছিলাম না। আমরা পোস্ট ইলেকশন করার পরে, আমরা এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা মন্ত্রিসভায় থাকছি, কিন্তু এগ্রিমেন্টটা যদি ইমপ্লিমেন্ট না হয় আমরা জুটে থাকবো না বলে আমরা আশা করছি যে যদি আপনাদের সঙ্গে থেকে যদি কিছুই না দেওয়া হয় আমাদের ত্রিপ্রাসাদের, মন্ত্রিত্ব বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের ত্রিপ্রাসা যারা গরিব অংশের লোক আমাদের গ্রামে বসবাস করছে, তাদের ল্যান্ড রাইট, তাদের যে ডাইরেক্ট ফান্ডিং, তাদের পলিটিক্যাল রাইট যদি দেওয়া না হয়, তাহলে আশা করি আগামী দিনে বিজেপির সঙ্গে আমরা নাও থাকতে পারি।
ওকে, চলুন, আপনারা শুনলেন আগামী দিনে বিজেপির সঙ্গে নাও থাকতে পারে। তাপসবাবু, আপনি শুনলেন, শুনেছেন বিশ্বগত দেববর্মা কি বলেছে, আপনি কি বলবেন? নমস্কার। বিশ্বগত দেববর্মা বলছে যদি জনজাতিদের যে অধিকারগুলো না দেওয়া হয় তাহলে আগামী দিন বিজেপির সঙ্গে আমরা নাও থাকতে পারি, কি বলবেন? সে তো ভবিষ্যতের প্রশ্ন, আগামী দিন নাও থাকতে পারে, ভবিষ্যতের প্রশ্ন, ভবিষ্যতের কথা। থাকবেন কি থাকবেন না বিজেপির সঙ্গে, সেটা সম্পূর্ণভাবে মতার উপর নির্ভর করবে, আমাদের কিছু বলার নেই। তাপসবাবু, উনি বলছেন সবাই একসঙ্গে মিলেই কাজ করতে চাই। উনি বলছেন আগামী দিনে আরো বড় পরাজয় হতে পারে, বড় পরাজয়ের জন্য তৈরি থাকতে হতে পারে, এমন কোনো কিছু উক্তি করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে এডিসি নির্বাচনে বিজেপির এই ধরনের পরাজয়ের পর আগামী দিনে জোটের ভবিষ্যৎ কতটা হুমকির মুখে বলে আপনি মনে করেন? না, জোটের ভবিষ্যৎ এই সমস্ত ঘটনার উপর সবটাই নির্ভর করে এমন নয়। জোটের ভবিষ্যৎ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই সবাইকে নিয়ে চলতে, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে, রাজ্যের উন্নয়নের স্বার্থে। সেক্ষেত্রে তিপ্রামথা যদি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেয় সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এখানে আমাদের কিছু করার নেই। তাপসবাবু, এই মুহূর্তে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, 20টি আসনে তিপ্রামথার প্রার্থীরা জয়ী হয়েছে এবং আরো 4টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে, 1টি আসনে এগিয়ে আছে। কি মনে হয় এই পরাজয়ের কারণ কি বলে মনে করেন? নিঃসন্দেহে আমাদের ফলাফল খারাপ হয়েছে, তবে কেন খারাপ হয়েছে, তার পেছনে কি কি বিষয় ছিল, সেগুলো পরবর্তী সময়ে বিচার বিশ্লেষণ করে দেখা হবে। জনজাতি নেতৃত্বরা বলছেন, আপনাদের বিজেপি জনজাতি নেতৃত্বরা বলছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তা গ্রাসরুট লেভেলে দেখা যায়নি, তার জন্য মানুষকে, ভোটারদের প্রভাবিত করেনি এবং কোন জায়গায় অনেক ত্রুটি রয়ে গেছে, তার জন্য মানুষ বিজেপিকে সমর্থন করেনি। কি বলবেন? এটা তাদের অভিযোগ, বাস্তব চিত্রটা এরকম না। আমি আগেই বললাম যে পরবর্তী সময়ে ফলাফল ফাইনাল ঘোষণা হওয়ার পর আমরা বিচার বিশ্লেষণ করে দেখব কোন কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল, ফলাফলের পেছনে, এ ধরনের ফলাফলের পেছনে কারণ কি। অসংখ্য ধন্যবাদ তাপসবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন বিজেপি নেতৃত্ব তাপস ভট্টাচার্যকে কি বলছিলেন উনি। তবে রাজ্য রাজনীতিতে কোনো নতুন মোড় আসে কিনা, এডিসি নির্বাচনের এই ফলাফল আগামী দিন পাহাড়ের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, আগামী 5 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী 5 বছর এডিসির মানুষের বা এই যে ভোটারদের, পাহাড়ের জনগণের এই 5 বছর, আগামী 5 বছরে কি কি ধরনের উন্নয়ন হবে, সেই সব প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। উন্নয়নের দায়ভার কিন্তু তিপ্রামথার কাঁধে তুলে দিল পাহাড়ের জনগণ। পাহাড়ের রায় 2026-এ অবশ্যই তিপ্রামথার জয় জয়কার। 20টি আসনে তিপ্রামথা এই মুহূর্তে জয়লাভ করেছে এবং আরো 4টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন একে একে ঘোষণা করছে বিভিন্ন ফলাফল। 3টি আসনে বিজেপি জয়লাভ করেছে, 1টি আসনে এগিয়ে আছে। বিজেপি গতবার 9টি আসন জয়লাভ করেছিল, 5টি আসন কম পাচ্ছে এবার বিজেপি। এদিকে তিপ্রামথার কিন্তু অনেকটাই বেড়ে গেছে আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিপ্রামথা কিন্তু এগিয়ে গেছে এবং তিপ্রামথা মসনদে বসতে চলেছে। তো রাত 9টায় আমি আবার ফিরে আসব এবং আমরা সেখানে আলোচনা করব এই জয়ের কারণ কি এবং বিজেপির এই পরাজয়ের কারণ কি। বামপন্থীরা কতটা ভালো রেজাল্ট করলো গতবারের তুলনায়, নাকি তাদের ভোট শেয়ার কমেছে না বেড়েছে, সব হিসেব নিকেশ নিয়ে, একটা বিশেষ সমীক্ষা নিয়ে, বিশেষ একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস নিয়ে আমরা রাত 9টায় আসবো। আপনারা সঙ্গে থাকুন, আরো পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।